কারাগারে ঠিক আছে, কেউ নিখোঁজ বা পলাতকের জায়গাটাকে একটু, কারণ এই যে যিনি কারাগারে, শামসুল হক টুকু সাবেক ডেপুটি স্পিকার, তিনিও ছিলেন সেই 626 জনে ক্যান্টনমেন্টে থাকা তালিকাদের মধ্যে। আবার শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, তিনিও ছিলেন কারাগারেও গেলেন সেখান থেকে। আর বাকিজন কোথায় গেলেন, এটি কি মানে রাষ্ট্রের জানার কথা না? রাষ্ট্রের জানার কথা, আবার রাষ্ট্রের জানার কথাও না। যদি তাকে তারা মুক্তি দিয়ে থাকেন, মানে ক্যান্টনমেন্ট থেকে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি যদি বের হয়ে গিয়ে থাকেন, তারপরে তিনি কোথায় গিয়েছেন এটা রাষ্ট্রের দুইভাবে জানতে পারেন। যদি তিনি পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে চলে যান, আর যদি তিনি পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে না যান এবং কারোর সঙ্গে যোগাযোগ রাখার কথা চিন্তা না করেন, তাহলে তাকে খুঁজতে হবে আর কি। ওই খোঁজাখুঁজির চেষ্টা হয়তো কেউ করে নাই। আচ্ছা, মানে এটি কি খোঁজাখুঁজি? আর যিনি কারাগারে আছেন তাকে বের করে আনার জন্য কাউকে মুক্তিটা চাইতে হবে। হয় সরকার চাইবেন মুক্তি, তাকে মুক্তি দিয়ে নিয়ে আসার জন্য, অথবা তাকেই চাইতে হবে ব্যক্তিগতভাবে যে আমাকে মুক্তি দেওয়া হোক। তো সেরকম প্রসেস মনে হয় না করা হয়েছে, অথবা করলেও সেটা আদালতের কাছে গ্রাহ্য হয়েছে। ফলে তারা নাই। আর এইটা আমি এখন এইভাবে দেখি না কেন, কারণ এই সংসদের কেউই তো নাই, কাউকেই তো পাওয়া যাচ্ছে না। কেউ জেলখানায়, কেউ দেশে নাই। অতএব শুধু স্পিকার খুঁজে বের করে আনার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে নাই হয়তো। কিন্তু রাষ্ট্রপতির বেলায় আইনের মাধ্যমে পরিচালিত হলে এইখানে স্পিকারের আসবার কথা ছিল আর কি। স্পিকার, কিন্তু রাষ্ট্রপতির বেলায় অনর, সেখানে আবার সংবিধানের মানে বা আইনের বিষয়টা। রাষ্ট্রপতি তো পলাতক হন নাই, পালিয়েও যান নাই, জেলেও যান নাই, উনি তো ছিলেন পুরো টাইম। সো ওনাকে সামনে ছিলেন, তাকে দেওয়া হয় নাই, তাকে দেওয়া হয় নাই। তা কিন্তু তিনিও জেলে যেতে পারতেন, তিনিও পালিয়ে যেতে পারতেন। না, রাষ্ট্রপতিকে জেলখানায় পাঠানো যায় না, খুব কঠিন। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতিকে শুধু পদত্যাগ করতে হবে, তার পদ ছেড়ে দিতে হবে। পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে আপনি কোনো ধরনের মামলা করতে পারবেন। পদত্যাগও করাতে পারতেন, সেরকম দাবি ছিল। কিন্তু বিএনপি তার ব্যাপারে শুরু থেকে কিন্তু জোর করে করানো যায় না। পদত্যাগ কাউকে জোর করে করানো যায় না, বিশেষ করে রাষ্ট্রপতিকে যায় না। তাকে হয় নিজের থেকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন করার মতো কোনো কারণ তো তৈরি হয় নাই। অভিশংসনের জন্য যে ইমপিচমেন্টের যে রুল আছে, সেই রুলে তো উনি পড়েন না বলে তাকে ইমপিচ করা যায় না। পদত্যাগ তো করানোই যায়, জোর করলেন কিনা সেটা আবার কে দেখবে? গায়ের জোরে পদত্যাগ করানো যায় না আসলে। কেউ যদি গায়ের জোর করে, ওটাও আইন ভঙ্গ করা। আপনি সাংবিধানিক পদে থাকা কাউকে পদত্যাগের অনুরোধ করতে পারেন, কিন্তু আপনি তাকে পদত্যাগ জোর করে করাতে পারেন না। কিন্তু সেই অনুরোধটা কি ওনাকে কেউ অনুরোধ করেছিলেন? ওনাকে কেউ অনুরোধ করেছিল কিনা আমরা জানি না। কিন্তু তিনি বললেন যে তার পদত্যাগের দাবি ছিল, বিএনপি বরং তাকে মানে সেখানে খুব সাপোর্ট দিয়েছে। তার যে সাক্ষাৎকারের কথা, এটা তো রাষ্ট্রপতি নিজেই ব্যাখ্যা দিয়েছেন। তাহলে তার এটার উত্তর উনি দিয়ে দিয়েছেন। তাকে পদত্যাগের চাপ কারা দিয়েছিল? তারাও তো সংসদেই ছিল, তারা বের হয়ে গেছে, তাই না? তারা বের হয়ে গেছে না। কিন্তু আমার প্রশ্নটা এখানেই, ধরেন স্পিকার, ডেপুটি স্পিকারের বেলায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জনরোষের কারণে তারা নাই, যদিও আইন বলে তাদের থাকার কথা। কিন্তু রাষ্ট্রপতির বেলায় জনরোষটা একদম প্রত্যক্ষ দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি তো জনরোষের শিকার হন নাই। রাষ্ট্রপতি তো ফুল টাইম ওখানে ছিলেন, তার প্রতি জনরোষ কেউ দেখায়নি। দেখায় নাই। পদত্যাগের আন্দোলন কত কিছু হয়ে গেল। পদত্যাগের আন্দোলন কি জনরোষ ছিল? এটা তো এনসিপির বহুদিন পরে একটা আবদার ছিল, 1 মাস পরে আবদার করতে শুরু করেছিল। স্পিকারের প্রতি কোথায় দেখলাম আমরা? শিরিন শারমিন চৌধুরীর প্রতি দেখেছেন? শোনেন, শিরিন শারমিন চৌধুরী, এখন এই কথাগুলো আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন বলে, শিরিন শারমিন চৌধুরী কোথায় গেলেন? জনরোষ না থাকলে উনি কোথায় গেলেন? উনি ক্যান্টনমেন্টে গেলেন, কারণ উনি বাসায় থাকতেন। অবশ্যই জনরোষ ছিল। এবং ওবায়দুল কাদের বলেছেন তারা নাকি সংসদের মধ্যে পালিয়ে টালিয়ে ছিলেন, কোথায় নাকি লুকিয়েছিলেন। কেন লুকিয়ে থাকতে হলো? কেন? সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে বের হয়ে যেতেন। আমরা বুক ফুলিয়ে ঘোরাফেরা করি নাই। জনরোষ ওনার প্রতি হইলো কেন, আর আমাদের প্রতি হইলো না কেন? ঠিক না? এইটা অবশ্যই জনরোষ ছিল। যত শিক্ষিত, যত মেধাবী স্পিকার এবং আওয়ামী লীগের সদস্যরা হন না কেন, তাদের দল যে স্বৈরাচারী হয়েছিল, এইটা তারা ঢাকতে পারবেন না। তাদের দল অবশ্যই স্বৈরাচার করেছে, অন্যায় করেছে। স্পিকারের প্রতি জনরোষ ছিল, কিন্তু রাষ্ট্রপতির প্রতি ছিল না। রাষ্ট্রপতির প্রতি জনরোষ থাকলে তো রাষ্ট্রপতি পলাইতো। রাষ্ট্রপতি পলায় নাই তো। পলাইতো নিশ্চয়ই। পলানোর সুযোগ ওনার ছিল না। পলানোর সুযোগ ওনার ছিল না। ছিল তো, উনি চায় নাই পালাইতে, পালে নাই। আচ্ছা, ওনারও পালানোর সুযোগ ছিল, তাহলে উনি পালায়। আপনি দেখেন না, একই ব্যক্তিত্ব, দুজনই তো শেখ হাসিনার পছন্দ। স্পিকারও শেখ হাসিনার পছন্দ, রাষ্ট্রপতিও শেখ হাসিনার পছন্দ। তাহলে একজন পালাইছে, আরেকজন পালায় নাই কেন? এই প্রশ্নটা আপনার করা উচিত একেবারে ওনাকে। পারলে ওনাকে জিজ্ঞেস করেন। আমারও খুব জিজ্ঞেস করার ইচ্ছে। কিন্তু উনি কি বলবেন যে আসলে উনি একই হাতে দুজনকে বেছে নিয়েছেন, দুজনের নামে ওনার মাথায় আসছে, একজন পালাইলো একজন পালালো না কেন? এটা তো ওনার উত্তর দিতে পারা উচিত। নাকি আসলে দুজনের জন্য দুই ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করছে কে পালাবে কি পালাবে না? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনিও আছেন। ট্রিটমেন্ট কি এটা ইম্পর্টেন্ট বিষয় না। ট্রিটমেন্টের কারণে কেউ পালায় নাই, পালাইছে নিজের ইচ্ছায়। ধরেন বহু মানুষ তো পালায় না, বহু মানুষ জেলে না। আপনি যে ডেপুটি স্পিকারের কথা বলছেন, উনি জেলখানায় যায় নাই।
শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীরা জেলখানায় নাই? ওরা পেয়ারা সালমান রহমান জেলখানায় নাই? তাইলে ওনার স্পিকার কেন জেলখানায় নাই? সেটা এই কি, প্রশ্নটা আপনি আমাকে করেন না কেন? সেই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, এর একটা উত্তর আমি শুনেছিলাম আমার অনুষ্ঠানে। তখন তৎকালীন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, তাকে যে গ্রেপ্তারের প্রক্রিয়াটা সেটা একরকম স্টেজড ছিল, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছিল। ওরে সাখাওয়াত সাহেব একটা লোক, হ্যাঁ। শোনেন, সাখাওয়াত সাহেব একটা লোক যখন ক্ষমতায় ছিল তখন ওনার মুখে বুলি ছিল না, উনি তখন ছিল নবলা পুরুষ। না, তিনি কিন্তু এখন উনি ক্ষমতায় অনেক থাকাকালীন এই কথাটা বলেছিলেন যে তাদের দুজনকে তার কাছে হস্তান্তর করা হয়েছে। আমি তখন পাল্টা প্রশ্ন করেছিলাম, তাহলে যে আমরা দেখলাম আর তারা পালিয়ে যাচ্ছে। উনি একজন আইনের লোক, উনি একজন আইনের লোক, উনি একজন উপদেষ্টা, উনি আবার হস্তান্তরিত লোকজনকে ধরে নিয়ে জেলখানায় ভরে দিয়েছেন। বাকিদের উনি খুঁজেন নাই কেন? বাকিদের লিস্ট ওনার কাছে ছিল না? তারা কোথায়? তার ওনাকে মানে জিজ্ঞেস করেন না কেন? ট্রিটমেন্টে কিছু ভিন্নতা ছিল, কাকে ধরবে কাকে ছাড়বে, কাকে পালাতে সেটা দিবে। থাকতে পারে, সেটা থাকতে পারে, কিন্তু আমার কাছে বড় কথা হচ্ছে যে একজন পলাইছে একজন পলায় নাই। ট্রিটমেন্টের ভিন্নতা থাকলে কি? ট্রিটমেন্টের ভিন্নতা থাকলে পলাইতে হবে? জেলখানা যায় তো। আচ্ছা, অবশ্য অনেকে জেলখানায় যাবারও সুযোগ দেওয়া হয়নি, এটাও একটা বিষয় ছিল। অনেক মারধরের শিকার হয়েছেন অনেকে। যাই হোক, সেটা হচ্ছে সেই জনরোষের বিষয়টা আছে। রাষ্ট্রপতির ব্যাপারে যেটি আপনি বলছিলেন যে রাষ্ট্রপতি যেই বক্তব্য দিলেন, ইন্টারেস্টিং, তিনটা সংসদে মানে তিনটা সরকারের সময়ে তিনি ছিলেন। তার সময় যে তার নিজের অবস্থান নিয়েও একটু যা কথা বলবো, কিন্তু তার আগে বিরোধী দল যে আচরণের কথা আপনি বলছিলেন, যে হুজ্জুত করলেন তারা বিরোধী দল সংসদে, তারা এই বিষয়টার আসলে আপনি কি অযৌক্তিক মনে করেন? মানে তাদের তো আগে থেকেই জানিয়ে রেখেছিল যে তারা এটার বিষয়ে তাদের আপত্তি। না, তারা ওয়াকআউট করবেন। ওয়াকআউট করার একটা প্রক্রিয়া আছে, সভ্য প্রক্রিয়া আছে। তো জাতীয় সঙ্গীত চলার সময় আপনি দাঁড়াবেন, তখন আপনি ওয়াকআউট করবেন না। জাতীয় সঙ্গীত শেষ হবে, তারপর আপনি ওয়াকআউট করবেন এবং জাতীয় সঙ্গীতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করবেন। এটা সাংবিধানিক দায়িত্ব, আমাদের সকল নাগরিকের দায়িত্ব। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে আপনি দাঁড়ান, আর সংসদে বাজলে আপনি দাঁড়ান না, তখন আপনি কানে ঠসা হয়ে যান, শুনতে পান না, তাই না? জি, এটাকে কি আপনার মানে জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান প্রদর্শন বলে মনে করেন? আপনার কাছে কি মনে হয়? জাতীয় সঙ্গীত হচ্ছে কেউ দাঁড়ায় না, আপনি কি মনে করবেন? সেটাই খুবই স্বাভাবিক একটা রীতি, জাতীয় সঙ্গীত হলে দাঁড়িয়ে যাওয়া। কিন্তু এখানে এটা নিয়ম, রীতি না, এটা রীতি না, এটা নিয়ম। নাগরিকের দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, সম্মান প্রদর্শন হবে। এবং কিভাবে দাঁড়াবেন এটা বলা আছে, গেজেটেড। এটা আপনি সোজা হয়ে দাঁড়াবেন, আপনার চোখ সামনের দিকে থাকবে, আপনি অ্যাটেনশন ভঙ্গিতে, রিজু ভঙ্গিতে দাঁড়াবেন, স্ট্যান্ডার্ড ইজ না, দুই পাশে ভাগ করে দাঁড়াবেন না। তারপরে হচ্ছে আপনার হাত মুষ্টিবদ্ধ থাকবে, কিন্তু আপনার বৃদ্ধাঙ্গুলি, আপনার প্যান্টের যে সেলাই আছে অথবা পায়জামার যে সেলাই, সেটা বরাবর সোজা থাকবে, আপনার বৃদ্ধাঙ্গুলি উন্মুক্ত থাকবে। পরিষ্কার বলা আছে এগুলা কিভাবে দাঁড়াইতে হয়। এগুলা পড়াশোনা করতে হতো, এগুলা তো আর পড়ার টাইম ছিল না তাদের। বিসিএস এর পড়া পড়তে পড়তে এগুলা পড়ে নাই। কিন্তু তারাই ধরেন অন্তর্বর্তী সরকারে যখন শপথ গ্রহণ করেন, তারা সেই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন। সেই রাষ্ট্রপতির পাশ করা অধ্যাদেশগুলো, তার স্বাক্ষরে যে অধ্যাদেশগুলো, সেই অধ্যাদেশগুলো তারা এনফোর্স করার জন্য বলছেন। করেছেন, এটাই তো স্ববিরোধিতা। জি, আপনি এটাই তো সেলফ কন্ট্রাডিক্টরি অ্যাটিটিউড। তাদের মনে যা লয় তাই করে। ওই যে কি জানি একটা গান আছে না, যে বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়, আমার গায়ে যত দুঃখ সয়। তো প্রেসিডেন্টের গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে করো তোমার মনে যাহালয়। তারা বন্ধুরা মনে যাহালয় করতেছে। কখনো দেয়াল টপকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে বঙ্গভবনে, কখনো বাইরে থেকে ভাড়া করা লোক এনেছে। এগুলো প্রেসিডেন্ট সাহেবের ভাষ্য। তাহলে এগুলোও করেছে, আবার আজকে আবার এসে প্রেসিডেন্টের ওখানে ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছে। আবার যখন প্রেসিডেন্ট তাদেরকে উপদেষ্টা বানানোর শপথ নেওয়া ছিল, তখন একেবারে সুবোধ বালকের মতো দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে। তখন প্রেসিডেন্ট ভালো ছিল। তখন প্রেসিডেন্ট যেহেতু শপথ নেওয়ায় উপদেষ্টা হওয়ানো যায়, উপদেষ্টাদের এপিএস নিয়োগ করা যায়, বিভিন্ন জায়গাতে নিজের উপজেলাতে কোটি কোটি টাকা বরাদ্দ করা যায়, উপদেষ্টা থাকা অবস্থায় দল বানায় পদত্যাগ করে দলে চলে যাওয়া যায়, প্রেস সচিবকে দিয়ে বলানো যায় যে উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তারপরে এখন তো আমরা দেখতে পাচ্ছি কিসের প্রধানমন্ত্রী, ওনারা জামাতের পিছনের যন্ত্রী, জামাত গায়ে গান, ওনারা পিছনে যন্ত্র বাজায়। সেই মানে তাদের কাছে একটা অফার ছিল বা প্রস্তাব ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপি বা সরকার দলীয় থেকে তাদের কাছে প্রস্তাব ছিল ডেপুটি স্পিকারের পদের জন্য। কিন্তু তারা যেটা বলেছে, যে আমাদের আমিরই বলেছেন যে খণ্ডিতভাবে না, তারা পূর্ণ প্যাকেজে চায়। হ্যাঁ, কিন্তু অনেকে তখন বলেছিল বা এরকম একটা ব্যাখ্যা হয়েছিল যে তারা বললেও আসলে তারা ডেপুটি স্পিকারের পদটা নেবেন। যেমন তারা আগে বলেছেন পিআর ছাড়া নির্বাচন না, কিন্তু নির্বাচনে গেছেন। যেমন তারা বলেছেন সংবিধান তাদেরকে অফার করা আছে। আপনি 7 দিন পরে যদি নেয়, 15 দিন পরে যদি নেয়, নিতে তো এখন কি আর নিতে পারে? এখন তো হয়ে গেছে। যে কোনো সময় নির্বাচন
না, চাইলে সরকার নতুন ডেপুটি স্পিকার নিয়োগ করতে পারে, এই ডেপুটি স্পিকার পদত্যাগ করবে। মানে এটা কি একটা খুব সহজ প্রক্রিয়া, মানে তার হাতে ছিল, তিনি এটা নিলেন না, এখন 7 দিন পরে করে তাকে দিয়েছে না, সরিয়ে সরকার নতুন চাইলে একজনকে- পারে, সরকার যদি তারা যদি নিতে রাজি হয় তখন সরকার বলবেন যে ঠিক আছে আপনারা রাজি হয়েছেন, ঠিক আছে আমাদের ডেপুটি স্পিকার লাগবে না, আপনারা আসেন। আচ্ছা, কিন্তু তারা যে নিলেন না, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মানে যারা তাদের কাছে অফার ছিল কিন্তু তারা নিলেন না। নাই, তারা মনে করেছে যে সবকিছু একসাথে না দিলে, তাদের সব কথা যদি সরকার না শোনে তাহলে তারা ডেপুটি স্পিকার হবেন না। তারা না নিয়ে তো তারা একটা ভুল কাজ করেছে, নিলে ভালো হতো। তারা এটাও বলেছিলেন সংস্কার পরিষদে যদি সরকারের দল শপথ না নেয়, সরকারি দল শপথ না নেয়, তাহলে তারা কোনো শপথই নেবেন না। পরে অবশ্য তারা শপথ নিয়েছেন। কারণ তা না হলে সংসদ সদস্য পদ 90 দিন পর খারিজ হয়ে যেত, জি সেজন্য নিয়ে ফেলেছেন। জি, কিন্তু ডেপুটি স্পিকারের পদটা নিলেন না, মানে এই জন্যই তারা তো এটাও বলেছেন, তারা তো শুরুতেই কথাটা তারাই তুলেছিলেন যে সংসদের গাড়ি নিবেন না, তাই না? কেউ কেউ বলেছেন বেতনও নিবেন না, কিন্তু আবার বাড়ি নিয়েছেন, বিরোধী দলের বাড়িতে উঠে গিয়েছেন তারা। বাড়ি নেয়, গাড়ি নেয় না, গাড়ি নেয়, বেতন নেয় না, কি কি করে জানি। প্রথম সংসদ সদস্য হলে এরকম হয়, আরো একবার দুবার হলে তখন ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই দেখা হবে তিনি তারা আসলে গাড়ি নেন কিনা সংসদে। প্রথমবার স্কুলে গেলে আমি আমার স্কুলের স্মৃতি আপনাকে বলতে পারি। প্রথমবার স্কুলে গেলাম পরে আমাদের স্কুলে খাতা, বই, কলম, পেন্সিল সব দিত, স্কেলও দিত। আমার বন্ধু আমার স্কেলটা নিয়ে পেঁচায় চশমা বানায় ফেললো। আমি ভাবলাম যে স্কুলে মনে হয় এটাই হয়, এটা দিয়ে চশমাই বানায়। বুঝতে পারলেন? প্রথম ক্লাসে আর কি, প্রথম দিন টিনের স্কেল ছিল, খুব সুন্দর চাইনিজ টিনের স্কেল, ওটা বাঁকা করা যায়, ও সুন্দর এটা গোল করে আমরা চশমা বানিয়ে পরে বললো আমারটাও চশমা বানাই, তোমারটাও চশমা বানাই। তো দুইজন একটা চশমা বানালো, আর আমি প্রথম স্কুলে গিয়েছি না, আমি ভাবলাম যে স্কুলে মনে এইটাই করে, এটা চশমা বানানোর জন্য দিয়েছে। তো আমি পাশের এক ছেলেকে বললাম তোমারটা চশমা বানানো নাই কেন, তখন সেও আমাদের দেখা দেখি বানালো। তো প্রথম সংসদে গেলে এরকম হয় আর কি, চশমা বানায়। আচ্ছা, আপনি প্রথম সংসদের এটাকে চশমা বানানো দেখছেন। সংসদে, এবারে সংসদে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলছিলেন যে তার বক্তব্যে বেশ বিনয় ছিল এবং কোনো খুব বিদ্বেষপূর্ণ কিছু লক্ষ্য করা যায় নাই। তিনি কিন্তু এই মানে এই যে সভাপতির ঘোষণা করবার আগে খন্দকার মোশাররফ হোসেন তাকে যখন নাম ঘোষণা করলেন, তখন তিনি বলছিলেন, রেফারেন্স দিচ্ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমানের কথা, সেটির কথা বলছিলেন। আপনার কাছে কেমন মনে হচ্ছে যে তিনি এই সময়েও শেখ মুজিবুর রহমানের নামটা উচ্চারণ করছেন বা তার রেফারেন্সটা আছেন? নাম কেন কেউ রেফারেন্স হিসেবে টানতে পারবে না? একজন এত বড় নেতা যিনি স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের সময় তার দল বাংলাদেশের প্রধান দল ছিল এবং তারপরেও বাংলাদেশের প্রধান একটি দল হিসেবে সবসময় ছিল। এরকম একটা নেতার রেফারেন্স তো আমি মনে করি দেয়াটাই স্বাভাবিক, না দেয়াটাই তো অস্বাভাবিক। এবং তাকে স্মরণ করার মধ্যে কোনো অসুবিধা নাই তো। আগে তো কদিন তো খুব মনে হলো যে খুব অসুবিধাই বুঝি আছে যে তাকে স্মরণ করার ব্যাপারে। এখন এটা নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপরে। কেউ যদি ইতিহাসের প্রতি নিবেদিত থাকেন অথবা ইতিহাসের বিষয়ে তার কমিটমেন্ট থাকে, তাহলে তার নাম শুধু না, ওই সময় আরো অনেক নেতা আছেন তাদের নামও রেফারেন্স হিসেবে আসতে পারে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, তার নাম রেফারেন্স আসতে পারে না? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সেই সিলসিলাতেই তো আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর নামটা কি উঠে যাবে ইতিহাস থেকে? এটা তো উঠবে না, থাকবে। আবার বাংলাদেশের অন্যতম তরুণতম প্রধানমন্ত্রী, সেইভাবেও আসতে পারে তার নাম। আবার এইভাবেও আসতে পারে যে একটা ফ্যামিলিতে মা প্রধানমন্ত্রী, ছেলেও প্রধানমন্ত্রী, বাবা ছিলেন প্রেসিডেন্ট। হ্যাঁ, তো এইভাবে আসতে পারে, কত ভাবেই তো আসতে পারে। ইতিহাস তো আসলে মুছে দিতে পারবেন না আপনি, আমরা যতই মনের ইচ্ছা জাগে, ইতিহাস মোছা যায়? ইতিহাস কেউ মুছতে পারে না। সংসদে যে শোক প্রস্তাব গ্রহণ করা হলো সেই বিষয়ে আপনার মন্তব্য কি? মানে পরবর্তীতে অনেকের নাম গ্রহণ করা হলো, যুদ্ধাপরাধের দায় যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেটি নিয়ে অনেক বিতর্ক পরে করা হয়েছে। তাদের জন্য শোক প্রস্তাবের কথা পরবর্তীতে সেই দলটি বললো, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হলো, এবং তাদের নামও গ্রহণ করা হলো। মানে কয়েক দফায় তাদের নাম, মানে শোক প্রস্তাবে নতুন করে নাম যোগ করা হলো। আপনার কাছে কেমন লাগলো বিষয়টি? এগুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত, এগুলো এইভাবেই হয়। সরকারি দল দায় নিতে চায় না, পরে এরকম নাম উঠলে পরে নেয়। তো বিষয়টা হচ্ছে যে আইসিটি তে দণ্ডিত ব্যক্তি নাম সেখানে ছিল, এই তো। আপনি চিন্তা করে দেখেন যে নজিরটা স্থাপিত হলো, এই নজিরে এই আইসিটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে না? কিন্তু ধরেন এই নজির অব্যাহত রাখলে তো সাবেক প্রধানমন্ত্রী যদি কোনদিন না থাকেন, তার বেলার শোক প্রস্তাব নিতে হবে, এরকম ভালো নজির তো। আইসিটিতে দণ্ডপ্রাপ্ত হলে কিছু আসা যায় না, সবার নামে হবে, তো অসুবিধা নাই, অসুবিধা কি?
এগুলো ফর্মালিটিস, এগুলো দিয়ে কিছু আসা যায় না। জাতি নির্ধারণ করে ইতিহাসে কে কিভাবে থাকবে, এগুলো ফর্মালিটিস, এর নাম থাকলে কি না থাকলে কি। আইসিটির বিষয়ে বলছেন দণ্ডপ্রাপ্ত হলে কিছু যায় কত আসে না। মানুষ, কত বড় বড় মানুষ মরে গিয়েছে, সংসদ তার ব্যাপারে কোনো শোক প্রস্তাব নেয় নাই, তাতে কি কি হয়েছে? ডাক্তার সংসদে শোক জাকিরুল্লাহ প্রস্তাব চৌধুরীর নিলে কি নামটা হয়? আসে নাই। সংসদে শোক প্রস্তাব নিলে কেউ বেঁচতে যায়? তাই না না? তা না, কিন্তু তার সংসদে শোক প্রস্তাব তা কিন্তু জামাতকে ভোট দিলে যায়, জামাতকে ভোট দিলে যায়, তাই না? তো এইসবের কোনো ভ্যালু নাই, আসলে ওই অর্থে কোনো ভ্যালু নাই। পৃথিবীতে আর থাকা লাগবে না, বেহেশতে সোজা। মানে এইসব জিনিসের খুব একটা ভ্যালু নেই, এগুলা ফর্মালিটিস, এগুলো হচ্ছে পোশাকি কাজ আর কি। মানে এখানে তো আসলে সংসদের প্রথম অধিবেশনে অনেক কিছুই তো আসলে পোশাকি। এই যে রাষ্ট্রপতি ভাষণটা দিলেন, সেটাও এক নিশ্চয় একটা পোশাকি ব্যাপার, সেটাও লিখিত একটা ব্যাপার, তার নিজের কোনো বক্তব্য নাই। না না, রাষ্ট্রপতির ভাষণ শুধু পোশাকি না, আপনাকে বুঝতে হবে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে একটা সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। সেই দৃষ্টিভঙ্গিটা প্রতিফলন ঘটানোর জন্য সরকার নিজে এই ভাষণটা প্রস্তুত করে রাষ্ট্রপতির জন্য। অতএব এটা কিন্তু পোশাকি না, এখানে কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। তো কারা কারা শোক প্রস্তাবে যাচ্ছেন সেটাতেও কি দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়? শোক প্রস্তাবের ডিসিশনটা তো সরকারের যে লিস্ট ছিল সেখানে তো নাম ছিল না, তো বলা হয়েছে নামের কথা, স্পিকার গ্রহণ করে নিয়েছেন। এটা সরকারের দৃষ্টিভঙ্গি না, এটা সংসদের দৃষ্টিভঙ্গি। স্পিকার চাইলে বলতে পারতেন আমি নিব না, চাইলে বলতে পারেন আমি নিব। স্পিকার তো স্বাধীন ব্যক্তি, এই যে স্পিকার তো দলের না। যদিও আসলে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত হয়, কিন্তু সেই রাষ্ট্রপতি যিনি আসলে মানে জয় বাংলা স্লোগান দিতেন, দেওয়াতেন, শেখাতেন, এবং শেখ হাসিনার পদধূলি মানে সাবেক প্রধানমন্ত্রী পদধূলির জন্য তিনি কাতরতা প্রকাশ করতেন। ওই যে ভাষণটা লিখে দেওয়া হয়েছে সেই ভাষণে সেটা লেখা থাকতো, উনি এটা পড়তেন। এখন আবার এইটা লেখা আছে, এটা উনি পড়েছেন। আমার দুইটার কোনোটাতে আপত্তি নাই, এই জন্য যে দুইটাই বাংলাদেশের জয়ধ্বনি। বরং আমার আপত্তি ওইখানে, আপনি বলেন এনসিপি বাংলাদেশের জন্য কি জয়ধ্বনি দেয়? বাংলাদেশের জয়ধ্বনিটা তারা কি দেয়? তারা কি বলে? বাংলাদেশ জিন্দাবাদ বলে, জয় বাংলা বলে, বাংলাদেশ চিরজীবী হোক বলে, কি বলে? তাদের জিন্দাবাদটা কি? ইনকেলাব তো কোনো দেশের নাম না। ইনকেলাব সব দুনিয়াতে ইনকেলাব ইনকেলাব। আপনি যদি ইনকেলাব জিন্দাবাদ গিয়ে কিউবাতেও বলেন, হ্যাঁ বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকেলাব জিন্দাবাদ বললেন। ইনকেলাব তো ইজ এ কমন ওয়ার্ড ফর এভরি প্লেস ওয়্যার ইনকেলাব হ্যাজ বিন ডান। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার দেশের জয়ধ্বনিটা কি দেয় তারা? তারা বাংলাদেশের দল, তারা বাংলাদেশের জয়ধ্বনি দেয় না কেন? স্পষ্ট। এতে আসলে যারা পরাজিত শক্তি বা পতিত শক্তি, তাদের কাছে আসলে কেমন কোনো বিশেষ বার্তা যায়? রাষ্ট্রপতি, তাদের নির্বাচিত রাষ্ট্রপতি, তাদের সময় স্লোগান দেওয়া রাষ্ট্রপতি বা তাদের গুণগান করা রাষ্ট্রপতি এখন 17 বছর পকেট থেকে বের করে করে নেতা বানানোর যে পলিসি, আরো করে বসে থাকুক। দলের মধ্যে গণতন্ত্র নাই, দেশে গণতন্ত্র রাখে নাই, বার্তা দেওয়ার কি আছে? এটা চেয়েছে তাই হয়েছে। তাদেরকে কি বার্তা কে দিবে? তাদের বার্তা নেওয়া যদি ইচ্ছা থাকতো অনেক কথা শুনতো। এই যে এখন আপনি এত টক শো আমার কাছে এত কথা শুনতেছেন, এই যে এমনকি অন্তর্বর্তী সরকার পর্যন্ত আমাদের এত কথা শুনেছে। ওনাদের সময় আমাকে 6 বছর টেলিভিশনে যাইতে দেন নাই। আসুক না একটু আমার সামনে দাঁড়া একজন, আপনি বলেন না আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে এসে আমার সাথে কথা বলতে, বলুক না। গণতন্ত্র ধ্বংস করে, বাক স্বাধীনতা ধ্বংস করে, সব ধ্বংস করে এখন মনে মনে মাথার চুল যদি চিরে কাকে রাষ্ট্রপতি করেছিল, কি জয়ধ্বনি দিল, এগুলা নিয়ে চিন্তা করার কোনো আমি কারণই দেখি না। আপনি কি মনে করেন যে তারা আসলে মনে মনে মাথার চুল ছিঁড়ছে রাষ্ট্রপতির এই জয়ধ্বনি শুনে? থাকলে চিরছে। জি। এবং আরো একটা বক্তব্য সম্প্রতি দেখলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য, যে তিনি বলছেন যে সামনে যত নির্বাচন হবে তারা কোনো না কোনো ফরম্যাটে তারা আসলে সেই নির্বাচনে যোগ দেবে। সেটি আইনজীবী নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, সব নির্বাচনে তারা আসলে। তো ফরম্যাটে যোগ দিতে সংসদ নির্বাচনে কে না করেছিল? ফরম্যাটে যোগ দিত। এবং অনুশোচনা খুব ইম্পর্টেন্ট, অনুশোচনা খুব ইম্পর্টেন্ট। এই সিদ্ধান্তটাকে আপনার স্বীকার করা খুব ইম্পর্টেন্ট কিনা বা কেমন? আমি জানি না ওনার সিদ্ধান্ত নিয়ে আমি কোনো কথা বলতে আগ্রহী না। উনি ওনার মনে যা ইচ্ছা তাই তো করেছেন সারা জীবন, ভবিষ্যতেও করবেন। আমি আশা করি উনি এরকমই থাকেন। ওনাকে কে আর বদলাইতে বলছে? কিন্তু তার সিদ্ধান্ত তো আসলে অনেকগুলো মানে একটা দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন না? মানে ওই যে আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় সকল নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন, এই বার্তা কোথায়? আওয়ামী লীগ? আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগের নেতা কে বাংলাদেশে? আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগের হয়ে কে কথা বলে? আওয়ামী লীগের এত এত নেতা কর্মী এত যে পুরস্কার দিয়েছিল, আপনি শুধু এটা ভুলে যান। বছর বছর স্বাধীনতা পদক আর 21 পদক আর বাংলা একাডেমি পদক আর শিল্পকলা পদক, দুনিয়ার যত পদক ওনারা বিলি করে নাই। এই লোকগুলা কোথায়?
ওরা যে বিশাল বুদ্ধিজীবী সম্প্রদায় ছিল, এরা কোথায়? উনি যাদেরকে গণভবনে দাওয়াত দিয়ে চা মিষ্টি সিঙ্গারা খাওয়াতেন, এরা কোথায়? সামনে দাঁড়িয়ে হাত কসলালো, এরা কোথায়? হাত কসলানো পার্টি এটা? কোথায় হাত কেউ কেউ কসলানো জেলে লোকগুলো? আছেন, বাকিরা কোথায় আছেন? হ্যাঁ, আছে। হ্যাঁ, হাত কসলানো, যারা হাত কসলায় নাই তারা গিয়ে জেলে গিয়েছে। হাত কসলানো গুলা কেউ জেলে নাই। তারা কি আবার অন্যদিকে এসে হাত কচলানো শুরু করেছে? আমি জানি না, আপনি শুধু শুধু আমাকে এই দলটা নিয়ে কথা বলতে না আচ্ছা, বলছেন। আমি এদের ওই নিয়ে দলের কথা বাইরে বলার কথা বলছি, তো অন্য ওদেরকে দলের দিতে জন্য হাত বলেন, কচলাচ্ছে। ওনাদেরকে বলেন আইসা এখানে দাঁড়ায়, ওনাদের যে কোটি কোটি নেতাকর্মী আছে তাদের পাশে দাঁড়াইতে বলেন। ইলেকশনে দাঁড়ানোর দরকার নেই, এই যে নেতাকর্মী আছে ফেলে রেখে গেছেন যাদেরকে, তাদের পাশে দাঁড়াইতে বলেন। ইলেকশন তো পরের কথা। মানে তাদের পাশে কেন দাঁড়াতে হবে? দাঁড়াবে না জনগণ না? হুম। তাদের পাশে দাঁড়াবে না? তাদেরকে যারা ভোট দেয়, ভোট দিয়েছে, তাদের পাশে দাঁড়াবে না তারা? এতদিন যারা ভোট দিল, আচ্ছা, আপনার ভালো লাগছে না আমার কথা? এটাই কথা, এটাই তাদের করার কথা। আপনি চুপ করে যাচ্ছেন কেন? আপনার এটাই কথা। তারা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক লোকজন কোথায়? তাদের নেতারা কোথায়? তারা কেন এই যে লাখ লাখ ভোটার ফেলে গিয়েছেন তাদের পাশে দাঁড়ান না কেন? মনে মনে ভাবেন তাদের লাখ লাখ কোটি কোটি ভোটার আছে, তাদের সঙ্গে থাকেন নাই কেন? কিন্তু এখন তো দাঁড়াতে গেলে আবার গ্রেপ্তার হয়ে যাবেন না, তারা যদি তাদের নেতাকর্মীদের। বঙ্গবন্ধুর কথা যখন তারা বলেন, বঙ্গবন্ধুর জীবনের তার তরুণ জীবনের 12 বছরের বেশি জেলখানায় কাটিয়েছেন। ওনাদের দলে এখন এরকম কেউ আছেন যে 12 বছরের বেশি জেলখানা থেকেছে? বঙ্গবন্ধুরা তাদের আদর্শ, সেই আদর্শ তারা পালন করেন না কেন? এখন যে আবার নেতাদের জামিন হচ্ছে, যারা জেলে ছিলেন তাদের অনেকের জামিন হচ্ছে। জামিন হবে, আইন যদি তাদেরকে জামিন দেয় জামিন হবে, এতদিন তো আইন আইন জামিন অনুযায়ী দেয় জামিন নাই। তো হওয়ার কথা। এতদিন তো আইন জামিন দেয় না। সেটা তো অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমরা অনেক কথা বলেছি। অন্তর্বর্তী সরকারকে তো আমরা গণতান্ত্রিক সরকার বলি নাই। আইন জামিন দিচ্ছে নাকি অন্য কিছু? মানে ধরেন আইসিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটরের আমি জানি কোটি না। টাকার লেনদেনও শোনা আমি এটা যাচ্ছে। জানি না। আমি সবসময় জানি কোর্টে গেলে জামিন হয়, কোর্টই জামিন দেয়। অন্য কে দিয়েছে জামিন? জামিন যে দেয় সেই দেয়। আওয়ামী লীগের সময় কারা জামিন এটা দিত, তো কারা আপনারা জানছেন জেলখানায় নিশ্চয়ই, যেখানে কোটি টাকার লেনদেনের কথাবার্তা হচ্ছে বা লেনদেনগুলো যে হচ্ছে। হ্যাঁ, লেনদেনের কথাবার্তা হয়েছে, সে লেনদেন প্রমাণিত হতে হবে। সেটা হচ্ছে আইসিটিতে, আদালতের ব্যাপারে হয় না। আইসিটি তো আলাদা একটা আদালত। আদালত। কিন্তু সাধারণ জামিন যেখানে হচ্ছে, সেই জামিনের বিষয়ে তো কোনো আলাপ হয় নাই। আচ্ছা, মানে সেই জামিনগুলো ফেয়ারলি হচ্ছে বলে আপনি আপনার বিশ্লেষণ? আমি জানি না ফেয়ারলি হচ্ছে কিনা, আমি জানি না। মূল বিষয় হচ্ছে আদালতে জামিন দেয়, সে কিভাবে দেয় সেটা আদালত জানে। যদি প্রমাণ থাকে আপনি বলেন, আমি সেই প্রমাণ দেখলে বলতে পারবো যে হ্যাঁ, এটা সঠিকভাবে হয় নাই। এই যে ধরেন যতক্ষণ আপনারা পর্যন্ত সবসময় যে প্রমাণ বলেন বা নেই, আপনাদের এই বলতে সহকর্মী একসাথে কাজ করেছেন, একসাথে মানে অনেক জায়গায় কথা বলেছেন, কাজ করেছেন, মানে অনেক জায়গায় কথা বলেছেন, আনিস আলমগীর, তার জামিন হয়েছে অবশেষে, কিন্তু তিনি এখনো মুক্তি পাচ্ছেন না। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, সেটা আইনি প্রক্রিয়াতে হয়েছে। মানে জামিন তাকে অগ্রাহ্য গ্রেপ্তার, জামিন হয়েছে, সবকিছু ঠিক আইনি প্রক্রিয়া। জামিন অগ্রাহ্য হয়েছে, আবার জামিনের জন্য আবেদন করা হয়েছে, শেষ পর্যন্ত জামিন আদালত দিয়েছেন। আদালত ছাড়া তো কেউ জামিন দিতে পারে না। তো বাকিটা তো আমরা জানি না। আদালতের কাছে উকিল গিয়েছেন, উকিল বারবার গিয়েছেন, যতবার সুযোগ পেয়েছেন, যতবার এটা আদালত শুনেছেন, এক পর্যায়ে আদালত সন্তুষ্ট হয়েছেন, জামিন দিয়েছেন। অনেক ধন্যবাদ।